সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আবারও উত্তপ্ত হলো জাতীয় সংসদ। হলো একটা জনপ্রতিনিধিত্ব এবং জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায়। তাই কেউ যখন এই সরকারকে ক্ষমতায় রেখে দুর্নীতি হ্রাস করে সুশাসন কায়েম করার কথা বলে তখন সেটাকে আমি একেবারেই অসম্ভব বলে মনে করি। সংসদে রুমিন ফারহানার আগুন ঝরা বক্তব্যে হতবাক তারেক রহমান। অবাক হয়ে চেয়ে রইলেন 300 জন সংসদ সদস্য। এদিকে অর্থনীতির মূল চালিকা শক্তি ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছে মাননীয় স্পিকার। সরকার নানাভাবে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করে এর পরিমাণ লুকানোর চেষ্টা করছে। তারপরেও আইএমএফ এর রিপোর্টে প্রমাণিত হয়েছে বাংলাদেশের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ 2.5 লক্ষ কোটি টাকা। সরকারের সাথে সম্পৃক্ত ব্যাংক মালিক এবং ব্যবসায়ীদের যোগ সাজসে ব্যাংক খাতে লুটপাট চলছে। লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরেই থাকুক, তাদের নানান রকম সুযোগ সুবিধা দিয়ে নতুন ঋণের ব্যবস্থা করেছে সরকার, অথচ সাফার করছে যারা ভালো ঋণ গ্রহীতা তারা। যেখানে দেশের মূল্যস্ফীতির বর্তমান হার 6.5% ছাড়িয়ে গেছে, যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মাননীয় স্পিকার, সেখানে সরকার কি করে আমানতের সুদের হার 6% নির্ধারণ করে? অন্যদিকে ঋণের সুদের হার 9% করবার শর্তে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের ব্যাংকগুলোকে 9টি সুবিধা দিয়েছে, যার মধ্যে মাত্র 4টি সুবিধা বাবদ ব্যাংক মালিকদের পকেটে ঢুকেছে 25,500 কোটি টাকা। মাননীয় স্পিকার, ব্যাংকের সুদের হার 6%, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের অবস্থা ভয়াবহ, শেয়ার মার্কেট ধসে পড়েছে। তাহলে সাধারণ মানুষ কোথায় টাকা রাখবে মাননীয় স্পিকার? সিন্ধুকে? মাথাপিছু আয় বৃদ্ধি সরকারের আরেকটি বড় দাবি। আমার মাথা যদি থাকে বরফের উপরে আর পা আগুনের উপরে, তাহলে আমার শরীর কি নাতিশীতোষ্ণ হয় মাননীয় স্পিকার? এটা খুব প্রচলিত একটা উদাহরণ, যেটা দিয়ে গড় মাথাপিছু আয়ের চুক্তি দেখানো হয়। জিডিপির আয় আর প্রবৃদ্ধির হার নিয়ে যেহেতু কারসাজি আছে, তাই মাথাপিছু আয়ের পরিমাণও সঠিক হতে পারে না। আবার একটা গড় আয় দেশের আপামর মানুষের অবস্থা কোনোভাবেই প্রকাশ করে না। ব্যাংক লুটেরা, শেয়ার বাজার ধ্বংসকারী, টাকা পাচারকারী, ক্যাসিনো ব্যবসায়ীর আয়ের সঙ্গে শ্রমজীবী মানুষের আয়ের গড় কোনোভাবেই একটা দেশের প্রকৃত অবস্থাকে চিহ্নিত করে না। দেশে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। জিনি সহগ এবং পামা অনুপাত, বৈষম্য পরিমাপের এই দুটি টুল বাংলাদেশকে উচ্চ বৈষম্যের দেশ হিসেবে প্রমাণ করে। উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বৈষম্য বাড়ে, এই ধরনের কথা কেউ কেউ বলবার চেষ্টা করে মাননীয় স্পিকার, কিন্তু এর ভালো উদাহরণ হচ্ছে ভিয়েতনাম এবং মালদ্বীপ। গত 10 বছরে এই দুটি দেশের জিনি সহগ কমেছে। এই দুটি দেশকে বেছে নেবার কারণ হলো এই দুটি দেশ বাংলাদেশে ঠিক আগেই এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের স্থলভাগে প্রচুর গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা ভূতত্ত্ববিদরা বললেও দেশে গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান, গ্যাস উত্তোলন বেগবান না করে সরকার সমর্থিত ব্যবসায়ীদের সুবিধা দেবার জন্য এলএনজির উপরে মানুষকে ক্রমাগত নির্ভরশীল করে তোলা হচ্ছে। সীমিত পর্যায়ে যতটুকু অনুসন্ধান হচ্ছে সেটা দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমি গ্যাসপ্রমের নাম উল্লেখ করতে চাই, অথচ স্থলভাগকে গ্যাস অনুসন্ধান এবং তা উত্তোলন ও বিতরণের পরিপূর্ণ সক্ষমতা দেশি কোম্পানি বাপেক্সের আছে। সরকার সমুদ্র বিজয়ের কথা বলে বাহবা নেওয়ার চেষ্টা করছে। ব্লু ইকোনমি, অন্য যেসব সুফল পাওয়ার কথা ছিল সেটার কোনোটা কাজে লাগানোর উল্লেখযোগ্য প্রাথমিক পদক্ষেপও বাংলাদেশ এখনো নিতে পারে নাই। দেশের মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ মাননীয় স্পিকার। দেশে এখনো প্রতিদিন একজনের বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। গুণ সরকার বলছে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, অথচ সরকার দলীয় একজন সাবেক সংসদ সদস্যের নাম রাষ্ট্রীয় 5টি সংস্থার মাদকের গডফাদারের তালিকার সর্বোচ্চ অবস্থানে ছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত নির্বাচনে সরকার তাকে মনোনয়ন দেয়নি বটে, কিন্তু তার স্ত্রী সংসদ সদস্য হিসেবে আছেন। ইয়াবা এখন আগের চেয়েও অনেক বেশি সহজলভ্য। এই দেশে আইন ও বিচার ব্যবস্থা চলে একেবারে সরকারের মর্জি।